সুপ্রিয় দর্শক, আপনাদেরকে শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি বাংলাভিউ সংবাদে। সাথে আছি আমি ইসমতরা জাহান। প্রথমেই লতিফ টেবিলস সংবাদ শিরোনাম। পহেলা জুলাই থেকে কঠোর লকডাউনে জরুরি কাজ ছাড়া বের হওয়া যাবে না ঘর থেকে। র্যাব, পুলিশ, বিজিবির সাথে মাঠে থাকবে সেনাবাহিনী। সিলেটের ঢিলে ঢালাভাবে সীমিত লকডাউন শুরু। বাস ছাড়া চলেছে সব ধরনের যানবাহন। শপিং মল বন্ধ থাকলেও খোলা ছিল দোকানপাট। সিলেটে রাষ্ট্রীয় মালিকানাধীন সুদানাগার বন্ধ রেখে তেল উৎপাদন হচ্ছে বেসরকারি প্রতিষ্ঠানে। রাজস্ব হারাচ্ছে সরকার, গুনতে হচ্ছে লোকসান। দেশে একদিনে করোনা শনাক্তে সর্বোচ্চ রেকর্ড। ৮,৩৬৪ জন শনাক্তের দিনে মারা গেছেন ১০৪ জন। কঠোর লকডাউনের কারণে পয়লা জুলাই থেকে এক সপ্তাহ বন্ধ থাকবে সিলেট ৩ আসনের উপনির্বাচনের প্রচারণা। বিধি লঙ্ঘন করলে ব্যবস্থা নেওয়ার ঘোষণা ইসির। সিলেটে ভ্রাম্যমাণ ফল বিক্রেতাদের ভ্যান গাড়ি জব্দ করে গুড়িয়ে দিয়েছে সিটি কর্পোরেশন। পরিচ্ছন্ন নগরী গড়তে অভিযান অব্যাহত রাখার ঘোষণা। অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও পরিবেশনের দায়ে সিলেট নগরীর জিন্দাবাজারের বুঝন বাড়ি রেস্টুরেন্টকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা। উপবৃত্তির টাকা তুলতে নগদ অ্যাকাউন্টের পিন সমস্যা সমাধানে সিলেট প্রধান ডাকঘরে অভিভাবকদের ভিড়। টানা ৪ দিনে ১৫ জনের প্রাণহানির পর গেল ২৪ ঘন্টা স্বস্তিতে কাটালো সিলেট বিভাগ। মৃত্যুহীন দিনে করোনা শনাক্ত ২৩৪ জনের। মৌলভীবাজারের মনু নদীর উপর প্রস্তাবিত সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে পহেলা জুলাই থেকে কঠোর বিধিনিষেধ শুরু হবে। তখন জরুরি সেবা ছাড়া মানুষ ঘর থেকেও বের হতে পারবে না। এই কঠোর বিধিনিষেধের বাস্তবায়নে পুলিশ, বিজিবি, ব্যাটালিয়ন পুলিশ ছাড়াও সেনাবাহিনী টহলে থাকবে। প্রয়োজনীয় ব্যবস্থা নিতে যতটুকু সম্ভব ততটুকু কর্তৃত্ব তাদের দেয়া হয়েছে। সোমবার মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে সংবাদ সম্মেলনে সরকারের এই সিদ্ধান্তের কথা জানান মন্ত্রিপরিষদের সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, পহেলা জুলাই সকাল ৬টা থেকে ৭ জুলাই রাত ১২টা পর্যন্ত কঠোর বিধিনিষেধ থাকবে। তবে প্রয়োজন মনে হলেও তা আরও এক সপ্তাহ বাড়তে পারে। বিধিনিষেধ চলাকালে জরুরি সেবা ছাড়া ঘর থেকে বের হওয়া যাবে না। মঙ্গলবার এ বিষয়ে বিস্তারিত উল্লেখ করে প্রজ্ঞাপন জারি করা হবে। এদিকে সোমবার থেকে গণপরিবহন, শপিং মল ও মার্কেট বন্ধ করে দেওয়া হয়েছে। এই বিধিনিষেধ চলবে পহেলা জুলাই সকাল ৬টা পর্যন্ত। এরপর শুরু হবে কঠোর বিধিনিষেধ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠক থেকে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় গরিব মানুষকে, বিশেষ করে শহরের গরিব মানুষকে সহায়তার ব্যবস্থা নিতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে। সিলেটে ঢিলে ঢালাভাবে শুরু হয়েছে সীমিত লকডাউন। লকডাউনের প্রথম দিনে বাস চলাচল বন্ধ থাকলেও চলেছে অন্য সব যানবাহন। দু একটি স্থানে পুলিশি বাধা ছাড়া যানবাহন চলছে অবাধে। নগরীর বিপণী বিতানগুলো বন্ধ থাকলেও বেশিরভাগ দোকানপাট ছিল খোলা। স্বাস্থ্যবিধি মানার বালাইও ছিল না কোথাও। সীমিত লকডাউনের প্রথম দিন সোমবার সকাল থেকে সিএনজি, অটোরিকশা, লেগুনা, প্রাইভেট কার, মাইক্রোবাস সহ সব ধরনের যানবাহন চলাচল করতে দেখা গেছে। সিলেট নগরের বন্দরবাজার, সুরমা পয়েন্ট, তালতলা সহ গুরুত্বপূর্ণ এলাকায় ছিল সিএনজি, অটোরিকশার অবাধ চলাচল। অটোরিকশার কারণে যানজটেরও সৃষ্টি হয়। তবে শহরের ভেতর অটোরিকশা ও লেগুনা চলাচল করলেও কদমতলী টার্মিনাল থেকে কোনো বাস ছেড়ে যায়নি। টাউন বাস চলাচল ছিল বন্ধ। সিলেট ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমার অতিরবাড়ি এলাকায় পুলিশকে গাড়ি আটকে ফিরিয়ে দিতে দেখা গেছে। এছাড়া নগরীর শেখঘাট, জিতু মিয়ার পয়েন্ট, কোর্ট পয়েন্ট ও চৌহাট্টা এলাকায় গাড়ি ও মোটরসাইকেলের কাগজপত্র চেক করতে দেখা গেছে পুলিশকে। কাগজপত্র দেখাতে না পারলে মামলা দিয়েছে সংশ্লিষ্ট যানবাহনের মালিকের বিরুদ্ধে। লকডাউনের মধ্যেও নগরীর হাট বাজার, রাস্তাঘাটে বের হওয়া লোকজনের মধ্যে ছিল না স্বাস্থ্যবিধি মানার বালাই। মুখে মাস্ক ছাড়া অবাধে চলতে দেখা গেছে জনসাধারণকে। সীমিত লকডাউন নিয়েও ছিল মানুষের মধ্যে বিভ্রান্তি। অনেকে বলছেন আগামী বৃহস্পতিবার থেকে কঠোর লকডাউনের কথা শুনেছেন তারা, কিন্তু সোমবার থেকে সীমিত লকডাউন এটা তারা জানতেন না। সীমিত লকডাউন কি সেটাও তারা বুঝতে পারেননি। তাই ছোটখাটো প্রয়োজনেও তারা বাসা থেকে বের হয়েছেন। দোকানপাট বন্ধে বিকেলে অভিযান চালায় সিলেট জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এই সময় ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার দায়ে জরিমানাও করে। সিলেটে রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান বন্ধ রেখে গ্যাস ক্ষেত্র থেকে উত্তোলিত
কনডেনসেট পাঠিয়ে দেওয়া হচ্ছে চট্টগ্রামের বিভিন্ন বেসরকারি শোধনাগারে। এইসব শোধনাগারে কনডেনসেট থেকে উৎপাদিত তেল নিম্নমানের বলে দাবি করেছেন ব্যবসায়ীরা। রাষ্ট্রীয় শোধনাগারগুলো বন্ধ থাকায় প্রতি মাসে কোটি কোটি টাকা রাজস্ব হারানোর পাশাপাশি শুনতে হচ্ছে লোকসান। আর বিপরীতে মুনাফা ঘরে তুলছে বেসরকারি প্রতিষ্ঠানগুলো। সিলেটের জ্বালানি ব্যবসায়ীদের অভিযোগ, বেসরকারি প্রতিষ্ঠানকে লাভবান করতেই পরিকল্পিতভাবে সিলেটস্থ রাষ্ট্রীয় শোধনাগারগুলো প্রায় 10 মাস ধরে বন্ধ রাখা হয়েছে। সূত্র জানায়, সিলেটের গ্যাস ক্ষেত্রগুলো থেকে গ্যাসের সঙ্গে উপজাত হিসাবে প্রচুর পরিমাণে কনডেনসেট পাওয়া যায়। সিলেটের রাষ্ট্রীয় মালিকানাধীন 6টি শোধনাগারে পরিশোধন করে এই কনডেনসেট থেকে পেট্রোল, ডিজেল, অকটেল উৎপাদন করা হতো। এর মধ্যে প্রতিদিন গোলাপগঞ্জের রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেড RPGL এর 2টি প্লান্ট থেকে 800 ও 500 ব্যারেল, সিলেট গ্যাস ফিল্ড লিমিটেডের আওতাধীন হরিপুরে 60 ব্যারেল, কৈলাসটিলায় 300 ব্যারেল এবং রশিদপুরের 2টি প্লান্টে যথাক্রমে 3750 ও 4000 ব্যারেল পেট্রোল, ডিজেল ও LPG উৎপাদন হতো। কিন্তু BSTI এর মান সম্পূর্ণ জ্বালানি উৎপাদন সম্ভব হচ্ছে না, এমন অজুহাতে গেল বছরের সেপ্টেম্বর থেকে বন্ধ করে দেওয়া হয় সবকটি শোধনাগার। এরপর থেকে জ্বালানি তেল উৎপাদনের জন্য সিলেট থেকে কনডেনসেট পাঠিয়ে দেওয়া হয় চট্টগ্রামস্থ বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে। সিলেটে উৎপাদন বন্ধ হয়ে যাওয়ার পর থেকে এই অঞ্চলে দেখা দেয় জ্বালানি সংকট। চট্টগ্রাম থেকে রেলের ওয়াগনে করে তেল সরবরাহ করে সিলেটের চাহিদা পূরণ সম্ভব হচ্ছিল না। ওয়াগন সংকট ও তেলবাহী ট্রেনের ঘন ঘন দুর্ঘটনার কারণে ব্যাহত হয় তেল পরিবহন। এই অবস্থায় সিলেট বিভাগ জুড়ে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিলে গত 10 মার্চ সিলেট আসেন বিপিসির তৎকালীন চেয়ারম্যান আবু বকর সিদ্দিক। তিনি সংস্কারের মাধ্যমে সিলেটের সবকটি শোধনাগার ফের চালুর আশ্বাস দেন। কিন্তু গেল 10 মাসে শুধুমাত্র রশিদপুরের প্ল্যান্টটি চালু হলেও বন্ধ রয়েছে বাকিগুলো। সূত্র জানায়, রাষ্ট্রীয় মালিকানাধীন শোধনাগারগুলো বন্ধ থাকায় প্রতি মাসে কোটি কোটি টাকা রাজস্ব প্রাপ্তি থেকে বঞ্চিত হচ্ছে সরকার। এছাড়া প্ল্যান্ট বন্ধ থাকায় কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা পরিশোধ ও প্ল্যান্ট রক্ষণাবেক্ষণে সরকারকে গুনতে হচ্ছে মোটা অঙ্কের লোকসান। অন্যদিকে বেসরকারি শোধনাগারগুলো তেল উৎপাদন করে মোটা অঙ্কের মুনাফা অর্জন করেছে। সিলেটের জ্বালানি ব্যবসায়ীরা জানান, শুষ্ক মৌসুমে সিলেট বিভাগের 114টি পাম্পে পেট্রোল, অকটেন, ডিজেল ও কেরোসিনের প্রতিদিনের চাহিদা থাকে প্রায় 30 লাখ লিটার। বর্ষা মৌসুমে এই চাহিদা কমে 10 লাখ লিটারে দাঁড়ায়। বর্তমানে চাহিদা কম থাকায় সংকট না থাকলেও শুষ্ক মৌসুমে সিলেটে মারাত্মক জ্বালানি সংকট দেখা দেয়। তখন চট্টগ্রাম থেকে রেলের ওয়াগনে করে তেল এনে সিলেট বিভাগের চাহিদা পূরণ সম্ভব হয় না। এদিকে সিলেটের শোধনাগারগুলোতে উৎপাদিত তেলের মান নিম্ন হয় অভিযোগটি মানতে রাজি নয় জ্বালানি ব্যবসায়ীরা। বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটর্স, এজেন্ট অ্যান্ড পেট্রোল পাম্প অনার্স অ্যাসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক জুবায়ের আহমদ চৌধুরী জানান, মানসম্পন্ন জ্বালানি তেল উৎপাদন সম্ভব হচ্ছে না এমন অজুহাতে রাষ্ট্রীয় শোধনাগারগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। অথচ চট্টগ্রামের বেসরকারি প্রতিষ্ঠানে উৎপাদিত জ্বালানি তেলের মান আরও খারাপ। রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ধ্বংসের ষড়যন্ত্র থেকেই সিলেটের শোধনাগারগুলো বন্ধ রাখা হয়েছে। দেশে গেল 24 ঘন্টায় করোনা আক্রান্ত হিসাবে শনাক্ত হয়েছেন 8,364 জন। দেশে করোনা সংক্রমণ শুরু হওয়ার পর এই প্রথম 8,000-এর ঘর অতিক্রম করল শনাক্তের সংখ্যা। এছাড়া গত 24 ঘন্টায় করোনায় মারা গেছেন আরও 104 জন। এ নিয়ে দেশে করোনার মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 14,276 জনে। আর মোট শনাক্তের সংখ্যা 8,96,770 জন। সোমবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গেল 24 ঘন্টায় সারা দেশে 35,059 জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে আক্রান্ত শনাক্ত হন 8,364 জন। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার 23.86%। বিজ্ঞপ্তিতে বলা হয়, গেল 24 ঘন্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন 3,570 জন। আর এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন 8,07,673 জন। গেল 24 ঘন্টায় করোনায় মৃতদের মধ্যে খুলনায় সবচেয়ে বেশি 35 জন মারা গেছেন। এছাড়া ঢাকায় 27 জন, চট্টগ্রামে 19, রাজশাহীতে 7, বরিশালে 2, রংপুরে 9 এবং ময়মনসিংহে 5 জন মারা গেছেন। মারা যাওয়া 104 জনের মধ্যে পুরুষ 68 জন ও নারী 36 জন। দেশে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে পুরুষ মারা গেছেন 10,186 জন আর নারী মারা গেছেন 4,090 জন। গত বছরের 8 মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এর 10 দিন পর 18 মার্চ প্রথম মৃত্যুর খবর আসে।
কয়েক মাস সংক্রমণ ও মৃত্যুর হার ঊর্ধ্বগতিতে থাকার পর অনেকটা নিয়ন্ত্রণে চলে আসে। চলতি বছরের শুরুতে করোনা ভাইরাসের প্রকোপ অনেকটা নিয়ন্ত্রণে ছিল, তখন শনাক্তের হারও 5% নিচে নেমেছিল। তবে গত মার্চ মাস থেকে মৃত্যু ও শনাক্ত আবার বাড়তে থাকে। বিশেষজ্ঞরা এটাকে বাংলাদেশের করোনার দ্বিতীয় ঢেউ বলেছেন। করোনা সংক্রমণ মারাত্মক আকার ধারণ করায় প্রথমে 21 এপ্রিল, পরে তা বাড়িয়ে 28 এপ্রিল পর্যন্ত বিধিনিষেধ জারি করে সরকার। এরপর সেটি ধাপে ধাপে বাড়িয়ে 16 জুলাই পর্যন্ত করা হয়েছে। ইতিমধ্যে আজ সোমবার থেকে দেশে সীমিত পরিসরে লকডাউন শুরু হয়েছে। 1 জুলাই বৃহস্পতিবার থেকে 1 সপ্তাহের জন্য সর্বাত্মক লকডাউনের ঘোষণা দিয়েছে সরকার। সিলেট 3 আসনের উপনির্বাচনে প্রতীক পেয়ে প্রার্থীরা মাঠে নামতেই প্রচারণায় বাগড়া দিয়েছে করোনা সংক্রমণ। করোনার বিস্তার রোধে সরকার ঘোষিত সর্বাত্মক লকডাউনের কারণে আগামী 1 থেকে 7 জুলাই পর্যন্ত উপনির্বাচনে সব ধরনের আনুষ্ঠানিক প্রচারণা বন্ধ রাখার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি ঠেকাতে গতকাল সোমবার থেকে সীমিত আগামী 1 জুলাই বৃহস্পতিবার থেকে সারা দেশে সর্বাত্মক লকডাউন জারি করা হয়েছে। এ সময় জরুরি পরিষেবা ছাড়া সব সরকারি বেসরকারি অফিস বন্ধ থাকবে। এদিকে সিলেট দাপিয়ে বেড়াচ্ছে প্রাণঘাতী করোনা ভাইরাস। প্রতিদিনই ঘটছে প্রাণহানি, প্রতিদিন আক্রান্ত শনাক্ত হচ্ছে শতাধিক। এই অবস্থায় সিলেট 3 আসনের উপনির্বাচনের প্রার্থীদের সর্বাত্মক লকডাউন চলা অবস্থায় প্রচারণা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ক একটি পরিপত্র সোমবার সিলেট আঞ্চলিক নির্বাচন অফিসে এসে পৌঁছেছে। বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মোহাম্মদ ইসরাইল হোসেন। তিনি জানান, সংশোধিত একটি পরিপত্র সিলেট নির্বাচন অফিসে এসে পৌঁছেছে। এই পরিপত্র অনুযায়ী আগামী 1 থেকে 7 জুলাই পর্যন্ত সিলেট 3 আসনের উপনির্বাচনের প্রার্থীদের পক্ষে গণজমায়েত করে কোনো ধরনের আনুষ্ঠানিক প্রচারণা চালানো যাবে না। তবে 8 জুলাই থেকে প্রচারণা চালানো যাবে কিনা সেটি কমিশন থেকে পরবর্তীতে জানানো হবে। অপর এক প্রশ্নের জবাবে মোহাম্মদ ইসরাইল হোসেন বলেন, লকডাউনকালীন নিয়ম ভঙ্গ করলে প্রার্থী বা তাদের কর্মী সমর্থকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। আগামী 28 জুলাই সিলেট 3 আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির প্রার্থীসহ 4 প্রার্থী অংশ নিয়েছেন। লকডাউনের মধ্যে স্বাস্থ্যবিধি লঙ্ঘন করে ফুটপাতে ফল বিক্রির দায়ে ভ্যানগাড়ি জব্দ করেছে সিলেট সিটি কর্পোরেশন। সোমবার সকালে নগরীর বন্দর বাজারে বিভিন্ন সড়ক ও ফুটপাত থেকে বেশ কয়েকটি ভ্যান গাড়ি জব্দ করে ভেঙে ফেলা হয়। নগরীর যানজট নিরসন এবং করোনা সংক্রমণ ঠেকাতে স্বাস্থ্যবিধি নিশ্চিতে এখন থেকে ভাসমান হকারদের আর কোথাও বসতে দেওয়া হবে না বলে জানিয়েছেন নগর ভবনের কর্মকর্তারা। মোজাম্মেল হকের তোলা ছবিতে হাসান মোহাম্মদ শামীমের রিপোর্ট। সরকার ঘোষিত সীমিত লকডাউনে বন্ধ দোকানপাট, শপিং মল। তাই ফুটপাতে ছিল ভাসমান হকারদের দৌরাত্ম্য। নানা পণ্যের পসরা সাজিয়ে ফুটপাতে বসেন হকাররা। কেউ বিক্রি করছেন কাপড়, কেউ বা নিত্যপণ্য, আবার কেউ ভ্যান গাড়ি নিয়ে বিক্রি করছেন নানা জাতের ফলমূল। ফুটপাতে বসা হকারদের কেউই মানছেন না স্বাস্থ্যবিধি। বেশিরভাগের মুখে নেই মাস্ক। একই অবস্থা ক্রেতাদেরও। ফলে ঝুঁকি বাড়ে করোনা সংক্রমণের। এই অবস্থা দেখে অভিযানে নামে সিটি কর্পোরেশন। রাস্তায় দাঁড়ানো হকারদের ভ্যান গাড়ি জব্দ করে নিয়ে যাওয়া হয় নগর ভবনে। মানে আমরা তো এলাকা ঘুরিয়ে বেচা কিনা করলে ভিতরে আজকে মনে করা বন্ধ আছে মার্কেট, ও কারণে আমরাও আইসি আর কি। মানে সর্বপ্রথম আমরা আইসি, মানে আমার পরে আমরা খালি মাল বেসাত লাগছি আরও তাই না ধরে লিছি এরা অন্তরিয়া করে তারা গাড়ি ভাঙলি মাল্লা মারিতাম। লকডাউন তো ভাই জানি ভাই, রাস্তাটা জাম জোর দিকে, এই কারণে মাল তো ভাই ঘরে থাকলে এগুলো হচ্ছে কাঁচা মাল, এই কারণে সাটার সাথে সাফাই আমরা বিক্রি করতেছি, আমরা ধরে নিয়েছি। আমরা তো রাস্তার মাঝে সাটার সাথে একদম সাফাই বসছিলাম আর কি। সকালে আটক করা ভ্যান গাড়িগুলো ঘুরিয়ে দেওয়া হয় বিকেলে। পরিচ্ছন্ন নগরী গড়তে আগামীতেও এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানালেন নগর ভবনের এই কর্মকর্তা। সিলেট সিটি কর্পোরেশন ফুটপাত অবৈধ দখলমুক্ত সিলেট নগরী গড়ার চেষ্টা করতেছে। সেই লক্ষ্যে সিলেট সিটি কর্পোরেশনের কাজ অব্যাহত রয়েছে। সম্প্রতি আমরা হকার মার্কেটের একটা জায়গাকে আমরা হকার বসার উপযোগী করে দিয়েছি। এরপরও দেখা যাচ্ছে যে রাস্তাঘাটে হকাররা বসছে, এতে জনগণের চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে। তারপরে আবার এই চলমান যে লকডাউন কার্যক্রম, সরকারি যে নীতি বাস্তবায়ন করতে গিয়েও এই হকাররা প্রধান অন্তরায় হচ্ছে। এক্ষেত্রে আমরা প্রতিনিয়তই হকারদের উচ্ছেদের জন্য অভিযান চালাচ্ছি এবং
এই সরকারি বিধিনিষেধ পালন করার জন্য আমাদের অভিযান নির্বাহী ম্যাজিস্ট্রেট দ্বারা পরিচালনা করা হচ্ছে এবং তা অব্যাহত থাকবে। হাসান মোহাম্মদ শামীম, বাংলাভিউ, সিলেট। অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও পরিবেশনের দায়ে সিলেটের নগরীর জিন্দাবাজারস্থ বোঝনবাড়ি রেস্টুরেন্টটি জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার বিকেলে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত এই জরিমানা করে। অভিযানে নেতৃত্বদানকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, বোঝনবাড়ি রেস্টুরেন্টে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও পরিবেশন করা হচ্ছিল, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতির কারণ। তাই রেস্টুরেন্টকে ২,০০০ টাকা জরিমানা করা হয়েছে। আগামীতে একই ঘটনার পুনরাবৃত্তি ঘটলে রেস্টুরেন্টকে মোটা অঙ্কের জরিমানা করা হবে। মোবাইল ব্যাংকিং নগদ অ্যাকাউন্টে সমস্যা দেখা দেয় শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা তুলতে সিলেট বিভাগীয় প্রধান ডাকঘরে সোমবার ছিল অভিভাবকদের উপচে পড়া ভিড়। সীমিত লকডাউনের মধ্যে শত শত অভিভাবক নগদ অ্যাকাউন্টের পিন নাম্বার সংগ্রহ করতে ডাকঘরে ভিড় করেন। সকাল থেকে বন্দরবাজারস্থ প্রধান ডাকঘরের সামনে অভিভাবকরা ভিড় করেন। কেউ আসেন নিষ্ক্রিয় হয়ে যাওয়া নগদ অ্যাকাউন্ট সক্রিয় করতে, আবার কেউ আসেন ভুলে যাওয়া পিন নাম্বার উদ্ধারে। এ সময় ডাকঘরের সামনে বিশাল জটিলতার সৃষ্টি হয়। করোনা পরিস্থিতি মানুষের এমন গাদাগাদি সংক্রমণের সংখ্যা তৈরি করে। অভিভাবকরা জানান, তাদের সন্তানদের উপবৃত্তির টাকা নগদ অ্যাকাউন্টে জমা হয়েছে, কিন্তু পিন নাম্বার ভুলে যাওয়ায় তা তুলতে পারছেন না। আবার কেউ কেউ জানান, দীর্ঘদিন ব্যবহার না করায় নগদ অ্যাকাউন্টটি নিষ্ক্রিয় হয়ে গেছে, তাই অ্যাকাউন্ট সচল করতে তারা ডাকঘরের শরণাপন্ন হয়েছেন। টানা ৪ দিনে ১৫ জনের প্রাণহানির পর গেল ২৪ ঘন্টা স্বস্তিতে কাটালো সিলেট বিভাগ। সোমবার সকাল ৮টা থেকে পূর্ববর্তী ১৪ ঘন্টায় সিলেট বিভাগে করোনায় কারো মৃত্যু হয়নি। ফলে মৃতের সংখ্যা আগের মতো ৪৬৭ জনেই রয়েছে। তবে গেল ২৪ ঘন্টায় প্রাণহানি না ঘটলেও সিলেট বিভাগে করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে আরও ২৩৪ জনের, আর সুস্থ হয়েছেন ১০৯ জন। আক্রান্ত শনাক্তের সাথে বেড়েছে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যাও। আইসিইউ খালি না থাকায় কোভিড ডেডিকেটেড শহীদ ডাক্তার শামসুদ্দিন আহমদ হাসপাতাল থেকে ফিরে যেতে হচ্ছে গুরুতর অসুস্থ রোগীদের। সিলেট বিভাগীয় স্বাস্থ্য অফিস সূত্র জানায়, সিলেটের 4টি ল্যাবে নমুনা পরীক্ষায় গেল ২৪ ঘন্টায় যে ২৩৪ জনের করোনা শনাক্ত হয়েছে, তাদের মধ্যে ১৪২ জনই সিলেট জেলার। বাকিদের মধ্যে মৌলভীবাজারের ৪৭ জন, হবিগঞ্জের ২৫ জন, সুনামগঞ্জের ৯ জন ও ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন রোগী ১১ জন। নতুন এই ২৩৪ জন সহ সিলেট বিভাগে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৫,২৬২ জন। এর মধ্যে সর্বোচ্চ আক্রান্ত সিলেট জেলার। এই জেলায় এখন পর্যন্ত আক্রান্ত শনাক্ত হয়েছেন ১৬,৭১৯ জন। দ্বিতীয় সর্বোচ্চ আক্রান্ত সুনামগঞ্জ ২,৯৫২ জন, এছাড়া হবিগঞ্জে ২,৬৬৬ জন ও মৌলভীবাজার জেলার ২,৯২৫ জন আক্রান্ত শনাক্ত হয়েছেন। গেল ২৪ ঘন্টায় সিলেট বিভাগে করোনা থেকে সুস্থ হয়েছেন ১০৯ জন, আর এ পর্যন্ত বিভাগে সুস্থতার সংখ্যা দাঁড়িয়েছে ২৩,৩৮২ জন। এর মধ্যে সিলেট জেলার ১৫,৮৪৮ জন, সুনামগঞ্জের ২,৮১৭ জন, হবিগঞ্জের ২,১১০ জন, মৌলভীবাজারের ২,৬০৭ জন। এখন পর্যন্ত করোনায় মারা যাওয়া ৪৬৭ জনের মধ্যে সিলেট জেলারই ৩৮১ জন, বাকিদের মধ্যে সুনামগঞ্জের ৩২ জন, হবিগঞ্জের ১৯ জন ও মৌলভীবাজারের ৩৫ জন। শহীদ ডাক্তার শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডাক্তার সুশান্ত কুমার মহাপাত্র জানান, গতকাল সোমবার বিকেল পর্যন্ত ১০০ শয্যার হাসপাতালটি ৮৫ জন রোগী ভর্তি ছিলেন। হাসপাতালের ১৪টি আইসিইউ বেডের সবকটি ছিল রোগীতে পূর্ণ, তাই আইসিইউর সাপোর্ট লাগবে না এমন গুরুতর হাসপাতালটিতে রোগী ভর্তি করা সম্ভব হচ্ছে না। মৌলভীবাজারের মনু নদীর উপর প্রস্তাবিত সেতুর নির্মাণ কাজ শুরুর দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। তাদের দাবি, প্রস্তাবিত সেতুটি নির্মিত না হওয়ায় বেশ কয়েকটি এলাকার মানুষকে নৌকায় পার হতে হয় নদী। অনেক সময় নৌকাডুবিতে ঘটে দুর্ঘটনা, বিশেষ করে নৌকায় নদী পারাপারে মারাত্মক দুর্ভোগ পোহাতে হয় স্কুল ও কলেজগামী শিক্ষার্থীদের। মৌলভীবাজারের বালিকান্দি, কুশিরাই, ডেউপাশা, রায়সাসহ নদী তীরবর্তী বিশাল এলাকার অন্তত ২৫,০০০ মানুষ নৌকা দিয়ে পার হতে হয় মনু নদী। বর্ষায় বেড়ে যায় নদীর পানি ও স্রোত। এ সময় নৌকা দিয়ে নদী পারাপারে ঘটে দুর্ঘটনা, ঘটে প্রাণহানি। বিশেষ করে স্কুল ও কলেজগামী শিক্ষার্থীদের ঝুঁকি নিয়ে প্রতিদিন নৌকা দিয়ে এই নদী পার হতে হয়।
চাঁদনীগাছ এলাকায় সেতু থাকলেও সেটি দূরবর্তী হওয়ায় লোকজন নৌকা দিয়ে নদী পার হন। তাই অবিলম্বে মনোনদীর উপর প্রস্তাবিত স্থানে সেতু নির্মাণে স্থানীয় সংসদ সদস্য নেচার আহমদ সহ সরকারের ঊর্ধ্বতন মহলের সুদৃষ্টি কামনা করেন। নদী পড়ে যায়, তাই আমরা স্কুলে মাদ্রাসায় যেতে পারি না, তাই আমরা চাই কেন ব্রিজ হোক। স্কুলে যাতায়াতে যাতে প্রবলেম হয়, এ কারণে আমরা সরকারের কাছে আবেদন জানাই যে আমাদের ব্রিজ হলে খুবই উপকার হয় এবং এই আমাদের সরকারের কাছে আশা। এতক্ষণ শুনছিলেন বাংলাভিউ রাতের সংবাদ। এরপর প্রচারিত হবে সিলেটের আঞ্চলিক ভাষার সংবাদ। দেখার আমন্ত্রণ রইল। সাথে থাকার জন্য ধন্যবাদ।